প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা অন্যান্য দিনের মতো আজকেও ধারাবাহিকভাবে আমাদের নবম দশম গণিত অষ্টম অধ্যায় বৃত্ত চ্যাপ্টার থেকে আলোচনা শুরু করতেছি। আজকে আমরা আমাদের টেক্সট বইয়ের অনুশীলনী 8-2 সেখানে 1 নম্বর এবং 2 নম্বর যে প্রবলেমটি দেওয়া আছে সেই প্রবলেমটি থেকে আমি একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি। বোর্ডে আমি প্রশ্নটি লিখে দিয়েছি, তোমরা ঝটপট প্রশ্নটি উঠিয়ে নাও। উদ্দীপক এবং প্রশ্ন একটু তাড়াতাড়ি উঠিয়ে নাও, এরপর আমরা প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি। সবাই একটু প্রশ্নটা উঠিয়ে নাও। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। AC ও BD কর্ণদ্বয়, অর্থাৎ এই চতুর্ভুজের AC এবং BD দুটি কর্ণদ্বয় E বিন্দুতে ছেদ করে। ক, উদ্দীপকের তথ্যগুলো থেকে চিত্র আঁকো। খ, প্রমাণ করো AOB কোণ প্লাস COD কোণ সমান 2AEB কোণ। গ, যদি ADB কোণ প্লাস BDC কোণ ইকুয়াল এক সমকোণ হয় তবে দেখাও AOC এক সরল রেখায় অবস্থিত। এই ছিল আমাদের উদ্দীপক এবং তার সাথে ক খ গ প্রশ্নগুলো। তুমি একটু উঠিয়ে নাও। আশা করি তোমরা প্রশ্নগুলো করতে পেরেছ। এবার তাহলে চলো আমরা প্রবলেমগুলো সলভ করে নিই। উপর থেকে একটু মুছে নেই। প্রশ্ন উঠানো না হয়ে থাকলে ভিডিওটা একটু টেনে পুশ করে নিয়ে তারপর প্রশ্নগুলো উঠিয়ে নাও। এবার আসো আমরা প্রবলেম সলভের মধ্যে যাই। আমাদের কয়ের মধ্যে বলেছিল উদ্দীপকের তথ্যগুলো থেকে চিত্র অঙ্কন করো। আমাদের উদ্দীপকের মধ্যে কি কি তথ্য দেওয়া ছিল? বলছিল একটা বৃত্তের কেন্দ্র ও এবং ওই বৃত্তের ভিতরে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। অন্তর্লিখিত চতুর্ভুজ কি? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বলতে আমরা কি বুঝি? একটি চতুর্ভুজের যে 4টি কৌণিক বিন্দু থাকে, ওই কৌণিক বিন্দুগুলো যদি একই বৃত্তের পরিধির মধ্যে অবস্থিত হয় সেক্ষেত্রে আমরা ওই চতুর্ভুজটিকে ওই বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বলি বা বৃত্তস্থ চতুর্ভুজ বলে থাকি। তাহলে চলো আমরা বৃত্তটি এঁকে নেই। যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করে নিলাম। লাইটের কারণে এখানে আর কি এ হচ্ছে আমাদের বৃত্ত।
ও ইজ ইটস সেন্টার। এবার বলছি এই বৃত্তের ভিতরে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। আমরা এই বৃত্তের ভিতরে একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, একটা চতুর্ভুজ অঙ্কন করে নিই। এ বি সি ডি। এ বি সি ডি। তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার এটা কিভাবে চতুর্ভুজটা আঁকলো। তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো আকৃতির একটি চতুর্ভুজ এই বৃত্তের ভিতরে এঁকে নিলেই হবে। শর্ত হচ্ছে এ বি সি ডি বিন্দুগুলো এই বৃত্তের পরিধির মধ্যে অবস্থিত হবে, অর্থাৎ এই বক্ররেখায় থাকবে। দেখো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু সবই এই বক্ররেখায় অবস্থিত। ওকে, এবার আমাকে বলছে এসি বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে সেট করেছে। তাহলে এই চতুর্ভুজের এসি কর্ণ এবং বিডি কর্ণ আমরা জয়েন করে নিই। এই যে এসি কর্ণ এবং বিডি কর্ণ এই বিন্দুতে সেট করলে, এই যে এখানে এর নাম দিয়েছে ই, আমরা এর নাম দিলাম ই। এসি বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে সেট করেছে, অর্থাৎ আমি একটা বিশেষ কৌশলে চিত্র এঁকেছি যেন আমার ই বিন্দুটা এই সেন্টার থেকে যথেষ্ট দূরে থাকে। তাহলে আমাদের চিত্রটা দেখতে একটু সুবিধা হয় এবং প্রমাণ করতে সুবিধা হয়, লিখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এবং ই বিন্দু এবং ও বিন্দু যদি খুব কাছাকাছি আসে সেই ক্ষেত্রে প্রমাণ করা যায়, কিন্তু আমাদের বুঝতে বা চিত্র দেখে লিখতে প্রবলেম হয়। এই জন্য আমরা বুদ্ধি করে ই বিন্দুটা যেন ও বিন্দু থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখে এই কৌশলটা অবলম্বন করে চিত্রটা আঁকবো। তাহলে আমাদের কয়ের চিত্রটা হবে ঠিক এরকম, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, এবং এসি কর্ণ ও বিডি কর্ণ একটি বিন্দুতে সেট করছে বৃত্তের অভ্যন্তরে। সেই বিন্দুটার নাম উদ্দীপকের মধ্যে দেওয়া আছে ই বিন্দু, আর বৃত্তের সেন্টার হচ্ছে ও। সুতরাং এটাই আমার ফিগার, এঁকে নাও। তোমরা এই ধরনের যে কোনো একটা চতুর্ভুজ এঁকে নিতে পারো। এই চতুর্ভুজের চারটি কৌণিক বিন্দু যেন বৃত্তের পরিধির মধ্যে অবস্থিত হয়। বি বিন্দু এখানে না দিলে আরেকটু উপরে দিতে পারো, এখানে দিলেও হবে, বা সি বিন্দু আরেকটু এদিকে দিলেও হবে। বি বিন্দু এবং সি বিন্দু একটু কাছে বা একটু দূরে। আমার মূল কথা হচ্ছে এসি এবং বিডি যেন ইন্টারসেকশন করলে এই বিন্দুটা যেন ও বিন্দুর একবারে নিকটবর্তী হয়ে না যায়। একবারে নিকটবর্তী হয়ে গেলেও কোনো সমস্যা নেই যদি তুমি বুঝে লিখতে পারো। তাহলে আমাদের কয়ের চিত্রটা এটা। এবার আমরা ক্ষয়ের মধ্যে চলে যাব। বলছে প্রমাণ করো এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ ইকুয়াল টু এ ই বি কোণ। সব দেখা যাচ্ছে? ওকে, আমরা ক্ষয়ের মধ্যে যাই আর চিত্রটা আরেকবার আঁকবো। আমি কয়ের চিত্রটার সাহায্যে খ করতেছি, তোমরা ক্ষয়ের মধ্যে যে চিত্রটা অবশ্যই আরেকবার এঁকে নিবা। এইবার দেখো তো আমাকে কি প্রমাণ করতে হবে, একটু কৌশল খাটাই। আমার প্রমাণের মধ্যে প্রথমে বলছে এ ও বি কোণ। সবাই খেয়াল করে দেখো, চিত্রের দিকে তাকাও। এ ও বি কোণ, এ ও বি কোণ কি আমার চিত্রের মধ্যে উৎপন্ন হয়েছে? এটা কিন্তু এ, দেখা যাচ্ছে না, এখানে আমি লিখেছি এ। এই কৌণিক বিন্দু নাম চতুর্ভুজের এই কৌণিক বিন্দুটা হচ্ছে এ। এবার দেখো তো এ ও বি কোণ কি আমার চিত্রের মধ্যে তৈরি হয়েছে, বা তুমি যে চিত্রটা এঁকেছো সেখানে কি এ ও বি কোণ তৈরি হয়েছে? অর্থাৎ এ ও বি কোণ হবে এ বিন্দু থেকে আমরা ও বিন্দুতে যাব, ও বিন্দু থেকে বি বিন্দুতে আসব, এই ধরনের একটা রাস্তা তৈরি করতে হবে, অর্থাৎ এই ধরনের রেখাংশ আঁকতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? এ ও বি কোণটা আগে তৈরি করে নিতে হবে। এর সাথে ও অর্থাৎ বৃত্তের কেন্দ্র
এ ও যোগ করলাম, তার সাথে বি ও যোগ করে নিই। এইবার দেখো আমার এ ও বিকোণ তৈরি হয়েছে। এই যে এ ও বিকোণ, এর সাথে ও এবং ও এর সাথে বি যোগ করলাম, অর্থাৎ এ এবং বি প্রান্তকে আমরা বৃত্তের কেন্দ্রের সাথে যোগ করলাম, ফলে আমার এ ও বিকোণ তৈরি হলো। আবার বলেছে সি ও ডি কোণ। সবাই চিত্র দিকে তাকিয়ে দেখো তো সি ও ডি কোণ কি তৈরি হয়েছে কিনা। অর্থাৎ সি থেকে আমরা বৃত্তের কেন্দ্রে যাব, কেন্দ্র থেকে আবার ডি বিন্দুতে যাব, এমন রেখাংশ আছে কিনা দেখা যায় নাই। তাহলে সি এর সাথে ও এবং ও এর সাথে ডি যদি আমরা যুক্ত করে নেই, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা তৈরি হয়ে যাবে। তাহলে আমরা সি ও এবং ডি ও যোগ করে নেই। ওটা আমরা এইখানে বসিয়ে দিই। তুমি হয়তো ভাবতেছো যে এত কঠিন চিত্র, আসলে চিত্র মুখস্থ করে আঁকতে হবে না, তুমি একটু পরবার একটু দাগ টানবা। এখন দাগগুলো বা রেখাংশগুলো বা বাহুগুলো যে দিক দিয়ে যাওয়ার যাক, চিত্র কতটুকু সুন্দর হয়েছে কতটুকু অসুন্দর হয়েছে এটা কোনো ফ্যাক্টর নয়। আমার শর্ত মোতাবেক আমাদের রেখাংশগুলো অর্থাৎ দাগগুলো আছে কি না সেটা দেখাটাই যুক্তিসঙ্গত। সবার চিত্র যে একরকমের হবে তাও না, যুক্তিসঙ্গতভাবে রেখাংশগুলো থাকলেই হবে। মুছে গেছে, দাগগুলো টেনে দিলাম। এবার দেখো আমাদের যে বলছে প্রমাণ করো এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ। এবার আমার এ ও বি কোণ উৎপন্ন হলো, এই যে অ্যাঙ্গেলটা, আর সি ও ডি কোণ এই যে এই অ্যাঙ্গেলটা, সি ও ডি কোণ হচ্ছে এই অ্যাঙ্গেলটা। আমাকে বলছে প্রমাণ করো এই দুইটা অ্যাঙ্গেল যোগ করলে এই যে ই বিন্দুতে আরেকটি অ্যাঙ্গেল হলো, ই বিন্দুতে এই অ্যাঙ্গেলটির দ্বিগুণ হবে। চিত্রের মধ্যে তুমি তিনটি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ, আমাকে বলছে এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল ইকুয়াল টু এই অ্যাঙ্গেল, এটা প্রমাণ করার জন্য। ওকে, ঠিক আছে। এখানে আমাদের দেখতে হবে যে এখানে আরো কোনো অঙ্কনের প্রয়োজন আছে কি না, সেটা আমরা কিভাবে দেখবো, একটু টেকনিকটা দেখো। আমাকে প্রথমেই বলছে এ ও বি কোণ, এই যে এ ও বি কোণ, এই কথাটা বলছি এ ও বি কোণ। এখন আমরা দেখবো এ ও বি কোণ কে। আমরা চিত্রের দিকে তাকিয়ে দেখি এ ও বি কোণ হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল অর্থাৎ কেন্দ্রস্থ কোণ এ ও বি। আমরা দেখবো এই কোণটা কোন বৃত্তচাপের উপর অবস্থিত। আমরা দেখছি এই যে মাঝের যে অক্ষরটা আছে এই অক্ষরটা যদি বাদ দেই তাহলে কি থাকে এ বি। আমরা চিত্রের দিকে তাকিয়ে দেখি আমার এই অ্যাঙ্গেলটা এই যে এই এ বি চাপের উপর অবস্থিত। তাহলে এ বি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি কোণ। এবার আমার টার্গেট হচ্ছে আমি দেখব এ বি চাপের উপর অবস্থিত একটা বৃত্তস্থ কোণ আমার এই চিত্রের মধ্যে আছে কি না। লক্ষ্য করে দেখো তো, এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ খুঁজতে গেলে এমনভাবে কৌশল অবলম্বন করতে হবে যে এ বিন্দু থেকে আমি যাত্রা শুরু করব, বৃত্তের পরিধির যে কোনো এক জায়গায় যাব, সেখান থেকে আবার বি এর মধ্যে ফিরে আসব। আমি দেখব এই ধরনের রেখাংশ আমার আছে কিনা, রাস্তা তৈরি করা আছে কিনা। দেখো তো এখানে আঙ্গুল ধরলাম, আমি এ থেকে ডি এর মধ্যে গেলাম, ডি থেকে দেখো বি এর মধ্যে যাওয়ার জন্য রাস্তা আছে, এই যে বি এর মধ্যে গেলাম। তাইলে এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হবে এ ডি বি কোণ। এবার এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পাইলাম এ ও বি কোণ এবং বৃত্তস্থ কোণ পাইলাম এ ডি বি কোণ। আমরা জানি একটা উপপাদ্যের মধ্যে আমরা গতকালই প্রমাণ করেছিলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সুতরাং আমরা এই টেকনিকটাকে অবলম্বন করে প্রবলেমটা সলভ করব। আমাদের দেখা যাচ্ছে যে এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আছে, বৃত্তস্থ কোণ আছে, সুতরাং এখানে অঙ্কনের প্রয়োজন নাই। কিন্তু সিওডি কোণের দিকে তাকাও, সিওডি কোণের দিকে তাকাইলে এই সিওডি কোণ এটা একটা কেন্দ্রস্থ কোণ যা সিডি চাপের উপর অবস্থিত। এবার আমরা দেখব সিডি চাপের উপর অবস্থিত একটা বৃত্তস্থ কোণ আছে কি না। এটা কিভাবে চেক করব? সি থেকে আমরা যাত্রা শুরু করব, বৃত্তের পরিধির যে কোনো এক জায়গায় যাব, দেখবো সেখান থেকে আমি ডি এর মধ্যে যেতে পারি কিনা, এই ধরনের রাস্তা আছে কিনা। এই যে আমরা সি এর মধ্যে কলম ধরলাম, সি থেকে এই রেখাংশ বরাবর এর মধ্যে গেলাম, এ থেকে এই রেখাংশ বরাবর ডি এর মধ্যে গেলাম, সুতরাং রাস্তা তৈরি করা আছে, সুতরাং আমার আর অঙ্কনের প্রয়োজন নেই, ডাইরেক্ট আমরা প্রমাণে চলে যাব। হয়তো বলতে পারি এখানে কি বিশেষ নির্বাচনের প্রয়োজন নাই,
আমাদের উদ্দীপকের মধ্যে সমস্ত পরিচয় দেওয়াই আছে, সুতরাং এখানে আমাকে আর স্পেশাল করে পরিচয় না দিলেও হবে। সুতরাং আমরা প্রমাণের মধ্যে বলতে পারি, অথবা তুমি যদি আরো প্রমাণ দিতে চাও তাহলে আবার এই উদ্দীপক দেখে দেখেই লিখতে পারো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ এ সি বি ডি কর্ণদ্বয় এই বিন্দুতে সেট করেছে, বাস এইটুক প্রমাণ দিলে এইটুক লিখলে হবে, বা এইটুক উদ্দীপকের মধ্যে আছে না লিখলে হবে প্রমাণ। তাহলে আমরা কি শুরু করবো? আমাকে বলছে, প্রথমে বলছে এ ও বিকুণ, প্রমাণের দিকে তাকাও, ক্ষয়ের মধ্যে প্রমাণ করো এ ও বিকুণ। তাহলে এইখান থেকে আমার বুদ্ধিটা নিতে হবে যে এ ও বিকুণটা কোন চাপের উপর অবস্থিত। এ ও বিকুণটা মাঝের অক্ষর বাদ দিলে থাকে এবি, অর্থাৎ এই অ্যাঙ্গেলের দুই প্রান্ত বিন্দু, এই অ্যাঙ্গেলটা যে দুইটা রেখাংশ দ্বারা গঠিত সেই দুইটা রেখাংশের প্রান্ত বিন্দু এ আর বি, সুতরাং বৃত্তের চাপ হবে এবি। আমরা বলবো এ বি, দেখা যায় না, এ বি চাপের উপর, এ বি চাপের উপর অবস্থিত, এ বি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ। দেখো এ বি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ ও বি, এ ও বি কোণ, এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ অর্থাৎ বৃত্তের পরিধির মধ্যে অবস্থিত কোণ, বৃত্তস্থ কোণ কোনটা? এবি চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কে? কিছুক্ষণ আগে তো বলেছিলাম এর থেকে যাত্রা শুরু করব, যে কোন পরিধির যে কোনো এক জায়গায় যাবো, সেখান থেকে আমরা বি এর মধ্যে চলে আসবো। তাইলে তুমি হয়তো এইভাবে বলতে পারো যে স্যার আমি এ থেকে সি এর মধ্যে যাত্রা করলাম, এ থেকে সি এর মধ্যে গেলাম, সি থেকে বি এর মধ্যে গেলাম, তাও হবে। তাহলে সেই বৃত্তস্থ কোণটা দেখা যায় আমার দুইটা অপশন আছে, একটা এ থেকে ডি গেলাম, ডি এর থেকে বি আসলাম, তাহলে আমরা বলতে পারি এ ডি বি কোণ। অথবা তুমি যদি বলতে চাও আমি এ থেকে সি এর মধ্যে গেলাম, সি থেকে বি এর মধ্যে গেলাম, তাহলে এ সি বি কোণ বলতে পারো। তাহলে আমরা এ ডি বি কোণটাই নিলাম, তুমি যদি এ সি বি কোণ নাও তাও হবে, কোনো সমস্যা নেই। বৃত্তস্থ কোণ এ ডি বি কোণ, লাইটটা দেখা যায়। তাহলে আমরা বললাম এ বি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ ডি বি। এখন কন্ডিশন অনুসারে আমরা বলতে পারি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, so we can write AOB কোণ to ADB কোণ, রাইট? দেখা যায় AOB কোণ equal to 2ADB কোণ। ইম্পর্টেন্ট ডিক্লারেশন, AOB কোণটাকে আমরা ADB কোণের মাধ্যমে প্রকাশ করলাম, বললাম AOB কোণ সমান 2ADB কোণ। অনুরূপভাবে প্রমাণের মধ্যে আবার দেখো বলছে COD কোণ, COD মাঝখানের অক্ষর বাদ দিলে থাকে কি সিডি। আমরা চিত্রের মধ্যে সিডি চাপ খুঁজে বের করব। এই যে আমার সিডি চাপ, এই যে এতটুকু সিডি চাপ, এই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণকে আমি বলবো সি থেকে ও এর মধ্যে যাব, ও থেকে ডি এর মধ্যে যাব, তাহলে COD এই যে অ্যাঙ্গেলটা। আবার বৃত্তস্থ কোণকে আমরা সি থেকে পরিধির যে কোনো এক জায়গায় যাব, সেখান থেকে ডি এর মধ্যে ফিরে যাব, এরকমের রাস্তা আমরা খুঁজে বের করি। আমরা বলতে পারি সি এর থেকে বি এর মধ্যে গেলাম, বি থেকে ডি এর মধ্যে গেলাম, তাহলে CBD কোণ একটা রাস্তা। তাহলে সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ CBD কোণ। অথবা তুমি বলতে পারো যে স্যার এইভাবে তো যাওয়া যায়, সি থেকে এর মধ্যে যাওয়া যায়, এ থেকে ডি এর মধ্যে যাওয়া যায়, তাহলে বলা যায় CAD কোণ, রাইট? দুটোর যে কোনো একটা তোমার যেটা পছন্দ হয় সেটা নিতে পারো। তাহলে আমরা বলতে পারি সিডি চাপের উপর অবস্থিত, সিডি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ সময় বের হবে, কেন্দ্রস্থ কোণ, এই ফেরিওয়ালা দূরে যাও, কেন্দ্রস্থ কোণ COD এবং বৃত্তস্থ কোণ, দেখো সিডি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ COD এবং বৃত্তস্থ কোণ আমরা কি বলবো? CAD। দেখা যাচ্ছে?
ওকে, একটু লিখে নাও। সিডি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ সিওডি এবং বৃত্তস্থ কোণ সিএডি। সুতরাং আমরা বলতে পারি সিওডি অ্যাঙ্গেল সিওডি ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল সিএডি। এটাও আরেকটা ইম্পর্টেন্ট ডিক্লারেশন, হাইলাইট করে রাখতে পারো অথবা বক্স করে রাখতে পারো অথবা এইভাবে লিখে রাখলেও হবে। ইচ্ছে করে তুমি এটাকে 1 নং এটাকে 2 নংও দিতে পারো, অনেক স্টুডেন্টের দেয়। ও দেখা যাচ্ছে না, লিখছে না, একটু মুছে দিতে হবে তাহলে। সিডি পর্যন্ত উপর থেকে একটু মুছে নেই। তাহলে আমরা বলবো সিওডি কোণ টু সিএডি কোণ। আমি এখানে লিখে দিলাম, তোমরা উঠিয়ে নাও। সিওডি কোণ ইকুয়াল টু সিএডি কোণ। এইবার দেখো আমার প্রমাণের মধ্যে বলছে এওবি কোণ প্লাস সিওডি কোণ, তার মানে বোঝা গেল আমার এই এওবি কোণ এবং সিওডি কোণ যোগ করতে হবে। তাহলে আমরা লিখে নেই, অতএব অ্যাঙ্গেল এওবি প্লাস অ্যাঙ্গেল সিওডি ইকুয়াল, এই যে এওবি কোণের মান কি 2ADB কোণ, 2ADB কোণ প্লাস সিওডি কোণের মান কি, এই যে এখানে 2CAD কোণ, 2CAD কোণ। দেখা যাচ্ছে না? এওবি কোণ প্লাস সিওডি কোণ ইকুয়াল টু, এটা 2 লিখেছি, স্পষ্ট হয়ে যাচ্ছে, 2ADB কোণ প্লাস 2CAD কোণ। ওকে, এই যে এইটা এবং এটা এর পাশে লিখলাম, একটু উঠিয়ে নাও। ওকে, নিচের থেকে একটু মুছবো, এই লাইনটা মুছতে হবে। এইবার সবাই লক্ষ্য করো, বাম পক্ষে আছে এওবি কোণ প্লাস সিওডি কোণ, ডান পাশের থেকে আমরা এখানে ইকুয়াল টু চিহ্ন দিলাম, ডান পাশের থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কি থাকে, এডিবি কোণ প্লাস সিএডি কোণ, এতটুকু থাকে, দেখা যায় 2ADB কোণ প্লাস সিএডি কোণ। এইবার সবাই চিত্রের দিকে একটু তাকাও, দেখো এডিবি কোণ, এই যে এডিবি কোণ, এডিবি এইটুকু দেখা যায়, সিএডি কোণ, এই যে সিএডি কোণ, এই যে এতটুকু দেখা যায়, অ্যাঙ্গেলটা দেখা যায় না, আরেকটু নিচে কি বড় করে লিখে দিলাম। ওকে, সিএডি কোণ। এবার সবাই লক্ষ্য করো তো, এই যে AED একটি ত্রিভুজ হলো না, AED একটি ত্রিভুজ হলো, তাই না? এই ত্রিভুজের 3টি কোণ, একটা দুইটা, এখানে আছে আরেকটা। তাহলে আমি যদি বলি AED ত্রিভুজের AED কোণ এর বহিস্থ কোণ কে, তুমি বলবা AEB কোণ, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা। তাহলে ওই যে আমরা বলছিলাম ত্রিভুজের, এবার লক্ষ্য করে দেখো DE বাহুকে B পর্যন্ত বাড়ানো হয়েছে না, এই যে DEB এক সরলরেখায় অবস্থিত, সুতরাং আমরা বলতে পারি DE বাহু একটু বর্ধিত হয়েছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হলো, এই অ্যাঙ্গেলটা হবে আমার এই অ্যাঙ্গেলের বহিস্থ কোণ, এই কোণটা হবে এই কোণের বহিস্থ কোণ। এখন আমরা জানি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগ ফলের সমান, রাইট? সেই কন্ডিশন অনুসারে আমরা কি লিখতে পারি, আমরা ইচ্ছে করলে এইটাকে আবার ইয়ের সাথে রিলেটেড করে লিখতে পারি, যেমন আর না লিখলেও চলবে, দেখো AD
বি কোণ, এটাকে আমরা কিন্তু বলতে পারি এডি কোণ। এই যে এডি বি কোণ, এই যে এই অ্যাঙ্গেলটা, এটাকে আমরা এইভাবে বলতে পারি না এডি কোণ, অর্থাৎ বি এর মধ্যে না যায় আমি এর মধ্যে থেমে যেতে পারি, তাহলে তো এই অ্যাঙ্গেলটি বোঝায়। তাহলে এই অ্যাঙ্গেলটাকে এডি বি কোণকে আমরা ইচ্ছে করলে এডি কোণ বলতে পারি, প্লাস সি এডি কোণ। খেয়াল করো, সি এডি কোণ এই অ্যাঙ্গেলটা, এটাকে আমরা ইচ্ছে করলে এইভাবে বলতে পারি না ই এডি কোণ, তাহলে তো এই অ্যাঙ্গেল বোঝায়। তাহলে এটাকে আমরা বলতে পারি ই এ ডি কোণ। ওকে, অর্থাৎ বি এবং সি কে রূপান্তর করে নিলাম ই এর মাধ্যমে, বি কে রূপান্তর করলাম ই এর মাধ্যমে, সি কে রূপান্তর করলাম ই এর মাধ্যমে, বি এবং সি উঠে দিয়ে সেই জায়গার মধ্যে ই চলে আসবে। এডিবি কোণ আর এডি কোণ এক কথাই, সি এডি কোণ আর ই এডি কোণ এক কথাই। এইবার সবাই লক্ষ্য করো তো, এই দুইটা অ্যাঙ্গেলের পরিবর্তে আমরা কি বলতে পারি? এই যে অ্যাঙ্গেলটা আছে এবং এইখানে যে অ্যাঙ্গেলটা আছে, এই দুইটা অ্যাঙ্গেলের সমষ্টি হবে আমার এই অ্যাঙ্গেলের সমান। অর্থাৎ এই কোণের বহিস্থ কোণ হচ্ছে এ ই বি কোণ, তাহলে তার মান হবে ই এ ডি কোণ প্লাস এ ডি ই কোণ এর সমান। তাহলে এই দুইটা অ্যাঙ্গেলের পরিবর্তে আমরা বলতে পারি এ ই বি কোণ। দেখো তো আমার প্রমাণটা হয়ে গেল কিনা? এও বি কোণ প্লাস সিউডি কোণ, এও বি কোণ প্লাস সিউডি কোণ ইকুয়াল টু এ ই বি কোণ। So we can easily write AOB কোণ plus COD কোণ equal to AEB কোণ। Okay? Proved. PR. Oh, নিচে দেখা যাচ্ছে না। বাস এখানে প্রুফ দিলে হবে, আর একটা লাইন তাহলে উপরে লিখতে হবে একটু। তাহলে আমরা বলতে পারি অতএব এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ ইকুয়াল টু এ ই বি কোণ। প্রমাণিত। PRO VED। ওকে, AOB কোণ প্লাস COD কোণ ইকুয়াল টু AEB কোণ। একটু দ্রুত উঠিয়ে নাও। এবার আমরা গ অংশের প্রমাণে চলে যাব। একটু উঠিয়ে নাও। এটা সি লিখেছি, সি, এটা হচ্ছে সি, সি, এটা হচ্ছে আমার বি। ওকে, এই অ্যাঙ্গেলের দাগগুলো তোমার না দিলেও কোনো প্রবলেম হবে না, আর দিলে আমি তোমাকে বোঝানোর জন্য দিয়েছি, আর তুমি দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নেই। একটু উঠিয়ে নাও। এবার আমার গয়ের মধ্যে কি বলছে? গয়ের মধ্যে বলছে যদি, অর্থাৎ নতুন একটা কন্ডিশন দিয়েছে, যদি এডি বি কোণটা, অর্থাৎ আমার এই এডি বি কোণটা, এবং যদি এডি বি কোণ প্লাস বিডিসি কোণ, অর্থাৎ আমার এই এডি বি কোণ প্লাস বিডিসি কোণ, এই যে এখানে চিকন আরেকটা অ্যাঙ্গেল হয়েছে, বলছে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা মিলে যদি এক সমকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি হয়, তবে প্রমাণ করো এ ও সি এক সরল রেখায় অবস্থিত। সবাই লক্ষ্য করে দেখো তো, বর্তমানে আমি যে চিত্রটা আঁকছি সেখানে কি এ ও সি কি এক সরল রেখায় অবস্থিত? না, কিন্তু আমার নতুন কন্ডিশনে বলতেছে যদি এ ও এডিবি এবং বিডিসি এক সমকোণ, এডিবি কোণ যোগ বিডিসি কোণ এক সমকোণ হয়, তবে দেখাও যে এ কমা ও কমা সি এক সরল রেখায় অবস্থিত। সবাই খেয়াল করো, এই দুইটা অ্যাঙ্গেল মিলে যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এক সমকোণ হয়, তাহলে আমরা এই ধরনের একটা উপপাদ্য করেছি, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাই না? অর্ধবৃত্তস্থ কোণ যদি এক সমকোণ হয়, তাহলে বোঝা যায় এই এডিবি কোণ প্লাস বিডিসি কোণ মিলে অর্ধবৃত্তস্থ কোণ হবে। অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ হলে
সেই বৃত্তচাপের দুই প্রান্ত বিন্দু যদি যোগ করি তাহলে সেই রেখাংশটা হয়ে যাবে বৃত্তের ব্যাস। অর্থাৎ এডি বিকোণ প্লাস এডি সিকোণকে আমরা একত্রে বলতে পারি এডি সিকোণ। এখন এডি সিকোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সে নিশ্চয়ই অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণের দুই প্রান্ত বিন্দু, একটা প্রান্ত বিন্দু হবে এ, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ অর্ধবৃত্তচাপে অবস্থিত হবে। সেই অর্ধবৃত্তচাপের এক প্রান্ত বিন্দু হবে এ, অপর প্রান্ত বিন্দু সি। সুতরাং এ এবং সি যোগ করলে যে রেখাংশটা আমরা পাবো সেটা হবে এই বৃত্তের জন্য ব্যাস। আর আমরা জানি বৃত্তের ব্যাস অবশ্যই সেন্টার দিয়ে যায়। সুতরাং এ ও সি, যেহেতু ও বৃত্তের কেন্দ্র, সুতরাং এ ও সি এক সরলরেখায় অবস্থিত। আমরা সহজেই এইভাবে প্রমাণ করতে পারি, অথবা আমরা অন্যভাবে প্রমাণ করতে পারি। দুইটা অপশন আছে আমার কাছে, আমি একটা অপশন অ্যাপ্লাই করতেছি। দেখুন, আমার নতুন কন্ডিশন অনুযায়ী আমাকে যেহেতু প্রমাণ করতে হবে এ ও সি এক সরল রেখায় অবস্থিত, তাহলে আমার চিত্রটা একটু আপডেট করতে হবে। অর্থাৎ চিত্রটার মধ্যে এ ও সি যেন দেখতে এক সরল রেখায় অবস্থিত বলে মনে হয়, তাহলে বোঝা যায় আমার এই চিত্রটা ঠিক চলবে না, নতুন আরেকটা চিত্র আঁকতে হবে গয়ের মধ্যে। যে অবস্থা বুঝে ব্যবস্থা। তাহলে আগের মতো আমরা আগের যে বৃত্তটা গেছিলাম যে ব্যাসার্ধ নিয়ে, ওই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি। আগের বৃত্তের যে ব্যাসার্ধ ছিল ওই ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটা বৃত্ত আঁকি গয়ের মধ্যে যাই। রেখাগুলো একটু বোল্ড করে দিচ্ছি যাতে ক্যামেরা বুঝতে সুবিধা হয়। এটা বৃত্তের সেন্টার। এবার বলছি আমার এডিবি প্লাস বিডিসি, এডিবি কোণ প্লাস বিডিসি কোণ, এটাকে আমরা আমাদের ক্ষয়ের মধ্যে যে চিত্রটা ছিল সেখানে এডিবি কোণ প্লাস বিডিসি কোণ মিলে আমরা দেখেছিলাম এডিসি কোণ বলা যায়। অর্থাৎ তখন এডিসি কোণ এক সমকোণ হলে এসি যদি বৃত্তের ব্যাস, অর্থাৎ এ ও সি যদি এক সরলরেখায় প্রমাণ করতে চাই তাহলে বোঝা যায় এসি কে বৃত্তের ব্যাস বলে ডিক্লেয়ার করতে হবে। সুতরাং আমরা এমন ভাবে এ বিন্দু আর সি বিন্দুটা নিব, এই যে দেখো এক প্রান্ত যেন এ হয়, অপর প্রান্তে যেন সি হয়। এইবার তুমি বি বিন্দু যেখানে মন চায় নাও, বি বিন্দু যেখানে মন চায় নাও। এবার বিডি, এই বিডি জয়েন করলাম। এখন এ ডি বি কোণ লক্ষ্য করো, এই যে আমার এ ডি বি কোণ বানাইলাম, দেখা যাচ্ছে রেখাগুলো এ ডি বি কোণ প্লাস বিডি সি কোণ। তাহলে বিডি সি কোণটা বানিয়ে নেই, বিডিসি কোণটা ড্রয়িং করে নেই। এই যে বিডিসি, এই যে আমার এ ডি বি কোণ বিডিসি কোণ। এখানে আমাকে পুরো চতুর্ভুজ না আঁকলেও হবে। আমার কন্ডিশন অনুযায়ী এ ডি বি কোণ আর বিডিসি কোণ এক সমকোণ হবে। তুমি যদি বলো ক্ষয়ের মধ্যে চতুর্ভুজ আঁকছি, এর মধ্যে আঁকবো না কেন, তোমার ইচ্ছা। চতুর্ভুজ আঁকার কোনো প্রয়োজন নাই, আঁকলেও কোনো ভুল নাই। এইবার সবাই খেয়াল করো, আমার প্রমাণের মধ্যে প্রথমে বলছে এডিবি কোণ, এডিবি কোণ। সবাই লক্ষ্য করে দেখো তো এডিবি কোণটা কোন বৃত্তচাপের উপর অবস্থিত। এই যে এডিবি কোণ, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা এই রেখা, এই বাহু দ্বারা এবং এই বাহু দ্বারা তৈরি হয়েছে। এই বাহুর প্রান্ত বিন্দু এ, এই বাহুর প্রান্ত বিন্দু বি, তাহলে বৃত্তচাপটা কি হবে এবি। অর্থাৎ এডিবি মাঝখানের অক্ষর বাদ দিলে হয় এবি। সহজে বৃত্তচাপ চিহ্নের উপর হচ্ছে অ্যাঙ্গেলের মাঝের অক্ষরটা বাদ দিবা, দুই প্রান্তে যে দুটো বিন্দু থাকবে তারাই হবে বৃত্তচাপ। তাহলে এডিবি হলে আমাদের চাপ হচ্ছে এবি। এবার আমরা দেখব আমার এবি চাপের উপর অবস্থিত। আমরা যদি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ এইভাবে প্রমাণ করতে চাই তাহলে আমার অঙ্কনের কোনো প্রয়োজন নাই, কিন্তু আমরা অন্যভাবে প্রমাণ করতে চাচ্ছি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই কন্ডিশন অনুসারে। দেখো এবি চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ হচ্ছে এডিবি, বাট কেন্দ্রস্থ কোণ কি আছে? আমি এ থেকে ও এর মধ্যে যাব, ও থেকে বি এর মধ্যে যাব, এরকম এর থেকে ও এর মধ্যে যাইতে পারতেছি, রাস্তা আছে, কিন্তু ও থেকে কি বি এর মধ্যে যাওয়া যায়? তাহলে বোঝা যায় ও থেকে বি এর মধ্যে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করতে হবে, অর্থাৎ একটা রেখাংশ বি এবং ও জয়েন করতে হবে। জয়েন করলে কি হলো, ঘটনাটা কি হলো,
ঘটনা হচ্ছে এইবার আমি বলতে পারি এবি চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ এডিবি এবং কেন্দ্রস্থ কোণ এওবি। সুতরাং আমরা বলতে পারি এওবি সমান 2ADB। আবার আরেকটা অ্যাঙ্গেল বলছে বিডিসি। দেখো বিডিসি হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কোন চাপের উপর অবস্থিত? বিডিসি, দিবাদ দেই তাহলে থাকে বিসি। তাহলে বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিডিসি, বাট বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণকে তোমরা বলো বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। চিত্রের দিকে তাকাও, বি এর থেকে সেন্টারে যাও, সেন্টার থেকে সি এর মধ্যে যাও, এমন রাস্তা আছে কিনা দেখো। এই যে বি এর মধ্যে আঙুল ধরলাম, এখান থেকে সেন্টারের মধ্যে গেলাম, আবার এখান থেকে সি এর মধ্যে যেতে চাই, দেখো এই যে রাস্তাটা আছে বিসি, এই যে ও সি, ও এবং সি তো জয়েন করে আসেই। তাহলে আমরা বলবো এখানে এডিবি। তাহলে আমরা কি করলাম, একটু অঙ্কন লাগবে। অঙ্কন দেখো, আমরা যে অতিরিক্ত কাজটুকু বলছিলাম সেটা হচ্ছে এরকম যে এডিবি কোণের কথা বলছে আর বিডিসি কোণের কথা বলছে, অর্থাৎ এই রেখাটা, এই রেখাটা আর এই রেখাটার কথা বলছে। এই রেখাটা, এই রেখাটা, এই রেখাটা আমরা অতিরিক্ত এখন আঁকলাম। তাহলে এদেরকে আমরা বলবো ও কমা এ, ও কমা বি এবং ও কমা সি যোগ করি। এই কাজগুলো আমার প্রশ্নের মধ্যে বলা নাই, এই যে কাজগুলো আমরা অতিরিক্ত করলাম, গয়ের শর্ত মতো অতিরিক্ত করলাম। ও এ, এ ও বি, হ্যাঁ, ও কমা এ, ও কমা বি এবং ও কমা সি যোগ করি। এবার প্রমাণ। আবার দেখো, এবি চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ এডিবি, কেন্দ্রস্থ কোণ এওবি। সুতরাং এখানে আর অঙ্কনের কোনো প্রয়োজন নাই। আবার বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিডিসি, কেন্দ্রস্থ কোণ বিওসি। সুতরাং আমার আর কোনো ড্রয়িং এর প্রয়োজন নাই। তাহলে আমার অঙ্কন শেষ। এবার প্রমাণে চলে যাব। আমরা বলবো এবি চাপের উপর দণ্ডায়মান, এবি চাপের উপর এবি চাপের উপর, এটা উপর, এটা দণ্ডায়মান এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, একটু লিখি, কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এডিবি, কি বললাম যে এবি চাপের উপর দণ্ডায়মান বা অবস্থিত কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ, বাংলাতে যদি লেখা কেন্দ্রস্থ কোণ এওবি কোণ তত কোনো সমস্যা নাই, শুধু কেন্দ্রস্থ এওবি লেখা হয়। কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এডিবি। ওকে, এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এডিবি। তাহলে আমরা শর্ত মোতাবেক লিখতে পারি কেন্দ্রস্থ কোণ এওবি ইকুয়াল টু বৃত্তস্থ কোণ এডিবি। ইম্পর্টেন্ট ডিক্লারেশন। আমরা একটা ডিক্লার করলাম যে তাহলে আমার এওবি কোণটা এডিবি কোণের দ্বিগুণ হবে। ওকে, একটু উঠিয়ে নাও। ক্লাস দীর্ঘ হয়ে যায়, আপলোড দিতে সমস্যা হয়, দ্রুত শেষ করতে হবে। উপর দিয়ে একটু মোছাই। আবার আমরা বলবো যে বিসি, যেহেতু পরবর্তী আমার প্রমাণের মধ্যে পরবর্তী অ্যাঙ্গেলটা দেওয়া ছিল সি, পরবর্তী অ্যাঙ্গেলটা দেওয়া ছিল বিডিসি, এখন বিডিসি কোন চাপের উপর অবস্থিত? এবিসি চাপের উপর। আমরা বলবো বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ
বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণকে বিওসি বিওসি এবং বৃত্তস্থ কোণকে বিডিসি এবং বৃত্তস্থ কোণ বিডিসি বৃত্তস্থ কোণ বিডিসি। তাহলে আমরা কন্ডিশন অনুযায়ী কি লিখতে পারি? বিওসি ইকুয়াল টু বিডিসি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এইবার সবাই লক্ষ্য করো, এ ও বি কোণ আর বিওসি কোণ যদি যোগ করি, এই যে এই এ ও বি কোণ আর বিওসি কোণ যদি যোগ করি এবং যদি আমি প্রমাণ করতে পারি সে একটি সরল কোণ বা 180 ডিগ্রি, তাহলে প্রমাণিত হয়ে যায় এ ও সি এক সরলরেখা অবস্থিত। দেখো কাজটা কিভাবে করি। এখন আমরা এ ও বি এবং বিওসি যোগ করব। এরপরে অতএব এ ও বি যোগ বিওসি সমান 2, প্রথমে এখানে কি বলেছিলাম? এ ও বি এর পরিবর্তে বলেছিলাম 2 এডিবি প্লাস 2 বিওসি কে লিখেছিলাম বিডিসি 2 বিডিসি বিডিসি, দেখা যায় 2 এডিবি প্লাস 2 বিডিসি। তাহলে এওবি প্লাস বিওসি। এইবার সবাই লক্ষ্য করো, 2 যদি কমন নেই থাকে কি এডিবি কোণ প্লাস বিডিসি কোণ। এইবার সবাই খেয়াল করো, আমার প্রশ্নের মধ্যে অর্থাৎ গ অংশের মধ্যে বলে দিয়েছে এডিবি কোণ প্লাস বিডিসি কোণ সমান এক সমকোণ। এক সমকোণ বলছে না? তাহলে এডিবি কোণ প্লাস বিডিসি কোণ এর পরিবর্তে বলতে পারি 90 ডিগ্রি, বা বাংলায় বললে লেখা এক সমকোণ। তাহলে 2 × 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এইবার দেখো এ ও বি কোণ, এই যে এ ও বি কোণ প্লাস বি ও সি কোণ, একে আমরা একত্রে কি বলতে পারি? এই যে এ ও বি কোণ তো এইটুকু, বি ও সি কোণ তো এইটুকু, এই দুইটা অ্যাঙ্গেলকে একত্রে আমরা বলতে পারি এ ও, মানে পুরোটা বলতে পারি, যে এরকমের পুরো সম্পূর্ণ অংশ বলতে পারি। হ্যাঁ, ভিতরের এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল যদি যোগ করি তাহলে এই পুরো সম্পূর্ণ অ্যাঙ্গেলটা হয় না? এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটাকে আমরা এইভাবে করতে পারি এ ও সি কোণ, রাইট? উপর থেকে একটু মুছতে হবে, উঠে নাও। এই লাইনের পর এখানে চলে আসবো, এ ও সি কোণ সমান 180 ডিগ্রি কোণ, মানে 2 সমকোণ, একে সরল কোণ বলা যায়। সরল কোণ, সরল কোণের মান 180 ডিগ্রি। আমরা ডিক্লেয়ার করলাম এ ও সি কোণ সমান সরল কোণ। তাহলে এ ও সি কোণ যদি সরল কোণ হয়ে থাকে, তাহলে এ বিন্দু, ও বিন্দু, সি বিন্দু অবশ্যই এক সরল রেখায় অবস্থিত। এই যে এরকম একটা সরল রেখা যদি হয় এ ও সি, এখানে যদি একটা অ্যাঙ্গেল হয় তাহলে সেই তো 180 ডিগ্রি, তাই না? তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে এ ও অর্থাৎ মাঝখানের যে অক্ষর এবং কোণ তৈরি করার মাঝখানের বিন্দুটা এবং দুই প্রান্ত বিন্দুটা এক সরল রেখায় অবস্থিত হবে। তাহলে এ ও সি কোণ যদি সরল কোণ হয় তাহলে আমরা বলবো অতএব এ কমা ও কমা সি এক সরল রেখায় অবস্থিত। প্রমাণিত, প্রুভড। এটা একটা কৌশল। অথবা আমরা এভাবে প্রমাণ করা যায়, অথবা আমরা আরেকভাবে বলেছিলাম যে এডিবি কোণ প্লাস বিডিসি কোণ সমান আমরা বললাম হইলে এডিসি কোণ, বা এডিসি কোণ সমান সমান ওই যে উদ্দীপকের মধ্যে বলা আছে এক সমকোণ,
বলছে এডিবি কোণ প্লাস বিডিসি কোণ সমান 1 সমকোণ, বা পরের লাইনে লিখলাম বলে এডিসি কোণ সমান 1 সমকোণ। তখন ডিক্লেয়ার করলাম বলে সুতরাং এডিসি কোণ 1 সমকোণ ডিক্লেয়ার করলাম বলে পরে বললাম বলে সুতরাং এসি, সুতরাং এডিসি কোণ অর্ধবৃত্তস্থ কোণ। সুতরাং এসি বৃত্তের ব্যাস, যেহেতু ও বৃত্তের কেন্দ্র এবং ব্যাস বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, সুতরাং এ কমা ও কমা সি এক সরল রেখায় অবস্থিত। দুই উপায়ে যে কোনো উপায়ে প্রমাণ করা যায়। আমি এক উপায়ে প্রমাণ করলাম, তোমার এইভাবে প্রমাণ করতে পারো, অথবা যা বললাম সেভাবেও প্রমাণ করতে পারো। এটা 180 ডিগ্রি লিখেছি, দেখা যায় না? সমান এখানে লিখে দিতে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, উঠিয়ে নাও। আমার ক খ গ তিনটা অংশই প্রবলেম সলভ হলো। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী যে প্রবলেমগুলো আমাদের আছে তা ক্রমান্বয়ে সলভ করব। তোমরা অনলাইন ক্লাসে নিয়মিত ক্লাস করো। আমার এই ক্লাসগুলো আমি ইউটিউবে আপলোড দেবো এবং ফেসবুকেও থাকবে, সবাই সেখান থেকে দেখে নিবা। সবাইকে ধন্যবাদ। একটু উঠিয়ে নাও দ্রুত। ক্লাসগুলো অনেক বড় হয়ে গেলে আপলোড হতে অনেক সমস্যা হয়।